আপনি জানেন আপনার ওয়াইফ ফেব্রুয়ারিতে মারা যাবে, প্রতিটা দিন আপনার কেমন করে কাটছে? ছেলের সাথে একটা কথা বলে নাই, বাসায় গিয়ে আমাকে বলে আব্বু আম্মু তো আমার সাথে কথা বলবে। আমি শনিবার দিন সকালে একটু তাকাইছি আমার দিকে, আমি বললাম আখি তুমি আমার সাথে অভিমান করছো, আমার সাথে কথা বলবে না? বললো আমার ছিল তোমার ছেলে, তুমি ওর সাথে কথা বলে তোমাকে আম্মুকে ডাকছে। ওখানে একটু তাকাইলো, আর কিছু না। আমি ওর হাত ধরে আছি সন্ধ্যায় 8টার পরে নার্সরা ডাক্তার ডাকছে আমাকে, ডেকে বললো যে আর কি আছে। আমি বললাম ওর ছোট বোন আছে, ওরা ডাকেন। আমরা দুজনে, ওর ছোট বোনটা বলতেছে ওনার নাক কানে ছোড়াটার পরে ফু দেন। এদিকে কম্পিউটার দিয়ে তাকে আসি, আস্তে 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 90 থেকে 70 আস্তে আস্তে নিচে নামতেছে। আমি হাত ধরে আসছি, আমি কিছু করতে পারতেছি না। ওর বুকে হাত দিয়েছি, মাথায় হাত দিতেছি, আমি বলতেছি তুমি তো আমাকে কিছু বললা না, কিছু বলে গেলে না। নয়টার দিকে আর কোনো শব্দ নাই। ডাক্তার কিন্তু নার্সটা চলে দাঁড়িয়ে আছে অক্সিজেন খুলে দেওয়ার জন্য। কোনো শব্দ নাই। ডাক্তার বলল যে আমরা এখন অক্সিজেন খুলে দিব। আমি বললাম কেন খুলবেন? আপনারা তো আপনারা জানেন সব। আর বোন আমাকে জড়াইয়া ধরে বলছে ভাইয়া কি হলো? বাইরে আমার বন্ধু বড় ভাই দাঁড়িয়ে আছে, বাতিদার আছে, আমার শালা বাইরে আছে। বললো যে আপনারা একটু বাইরে যান, আমাদের 20 মিনিট সময় দেন, ইসিজি করবো, কনফার্ম হতে হবে, আর কষ্ট করেন। বাইরে এসে আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, সবাইকে ফোন দিচ্ছি, আঁকি নাই, আমার রেখা চলে গেছে। চোদ্দই ফেব্রুয়ারি প্রথম দেখা হয়েছিল, আবার 14ই ফেব্রুয়ারি চলে গেল। 22 বছরের আমাদের সম্পর্ক, আমাদের ব্লাড গ্রুপে পজিটিভ, আমার ওয়াইফ, আমার ছেলে, সবার। কেমনটা লাগে ভাই? আপনার প্রপার্টি আছে, আপনার ফাইন্যান্স আছে, ল্যান্ড আছে, ফিউচার আছে, এডুকেশন আছে, আপনি আপনার ওয়াইফরে বাঁচাইতে পারছেন না। আমি জানতেছি, দেখতেছি। কয় তারিখে চলে গেল? ফেব্রুয়ারির 14 তারিখ। এই 26-এর? 26-এর এই মাসে? এই মাসের 14 তারিখে ভর্তি করলাম এখানে। উনি রিপোর্ট দেখে পরে ওরে বলে নাই আমাকে, প্রতিদিন একবার করে যখন রাউন্ড আসে সেখানে ভর্তি থাকলো, কেবিনে ভর্তি রাখলাম। প্রতিদিন এসে একবার করে দেখে আর আমাকে বাইরে বলে আপনি মানসিক প্রস্তুত আছেন তো? আমি বললাম হ্যাঁ আছি। আমি তো বুঝতে পারতেছি। পেইনের ডিপার্টমেন্ট থেকে প্রফেসর আসে, এসে দেখে বলে আহামরি টাকা খরচ করেন না। কেমনটা লাগে? আমার চোখের সামনে, আমার জন্য, কারণ এটা দোষটা তো আমার। আমি কেন গেলাম ওকে রেখে? আমাদের তো কোনো সমস্যা ছিল না। আমি 2 লাখ 2.5 লাখ টাকা বেতন পাইতাম। আমরা 3 জন মানুষ, ওর কোনো চাহিদা ছিল না। তাকে আমার শাশুড়ি বলতেছে আমার মেয়ের একটু সুখ দাও। আগস্টের দিকে মেইল দিলাম হলো কলকাতা হসপিটালে, পজিশন কি? ওনারা বললো যে সম্ভব না, আমাদের হাতে কিছু নাই। আমরা ওনারা সান্ত্বনা দিয়ে ছেড়ে দিচ্ছি। পরে আমি বললাম আমি তো কানাডাতে, আমি কী করবো? পরে বললো আপনার ব্যাক করা উচিত। আমি ওখানে আমার লয়ার বন্ধু বান্ধব, কানাডাতে আমি ভালো চাকরি করতাম, এবং আমার লয়ারের সাথে কথা বললাম। আমরা 2 বন্ধু এক বাসায় ছিলাম, তো বন্ধুরে বললো যে পজিশন এই মুহূর্তে আপনার দেশে চলে যাওয়া উচিত। তবে নভেম্বরের 19 তারিখে ঢাকায় ব্যাক করি, 25-এর। তো এসে দেখি ওর মুখের দিকে তাকে আমি আর সহ্য করতে পারতেছি না, কারণ আমি তো ভিডিও কলে এমনি কথা বলছি। ও যে এতটুকু খারাপ অবস্থা হয়ে গেছে বুঝতে পারিনি। কেমন ছিল ফেস? শুকিয়ে যাচ্ছে, হাঁটতে পারতেছে না, হাতে কোনো পায় না, হাত দিয়ে কিছু ধরতে পারতেছে না। 2 হাতে মানে ঘাড়ের এখানে জীবাণুটাই করে পর আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে। তো 8 দিন পর রিপোর্ট আসছে ক্যান্সার।
রিপোর্ট হলো ক্যান্সার। তারপরে আর তখন আমার বিশ্বাস হয় নাই, কারণ ওর তো এরকম কোনো সিমটম আমরা দেখি নাই। 17-তে বিসিএস চাকরি জয়েন করা এবং বিসিএসে রিটার্ন দেওয়ার আগে অসুস্থ হয়ে পড়ে। পিলি পাস করছিল, পিলি পাস করছিল। রিটার্নের সময় ধরা পড়ছে, রিটার্নের দিবে তার আগে রিটার্নের আগে ধরা পড়ছে। ও বাংলাদেশ ব্যাংক, পূবালী ব্যাংক, কৃষি ব্যাংকে এই সবাই চাকরি হয়েছে। জয়েন্ট লেটার মানে ভাইবা দেওয়ার আগে অসুস্থ হয়ে পড়ছে। তো 25 সালের ফেব্রুয়ারিতে আবার একটু ব্যথা শুরু হয়ে গেছে, তখন ও কর্ণপাত করছে। আমার শ্বশুরের সাথে বিশাল আগে তখন গেছে, কিন্তু ওনারা বুঝে ফেলছে যে সেকেন্ড টাইম ব্যাক করলে তার বাচ্চা না। আমার আগেই বলছিল যে আমরা ট্রিটমেন্ট ঠিক আছে, যদি কখনো সেকেন্ড টাইম ব্যাক করে তাহলে এটা রিকভারি করা যাবে না, এবং আমরা যে ট্রিটমেন্ট 10 বছর পর্যন্ত থাকবে, 10 বছর পরে কী হবে আমরা বলতে পারবো না। পরে বের করতে আমাকে ডাক দিনে বললো রিপোর্ট খুব একটা ভালো না, ওর আপাতত কোনো ট্রিটমেন্ট নাই। যে শরীর তো ওর তো প্রচণ্ড ব্যথা, হাতে পায়ে শরীরে মেসেজ করে দিতে হইতেছে, কোনো এতে রিকভারি করা যাবে না। এখন আমরা করতে পারবো যে আপনি মানসিক প্রস্তুতি নেন, এখানে রেখে ওর ব্যথাটা উপশম, ব্যথার ট্যাবলেট স্যালাইন এগুলো দিয়ে ব্যথাটা কমায় রাখতে পারবো। শেষ মুহূর্তে পাশে ছিলেন? পাশে ছিলাম। ও তো রাতে তো ঘুমায় না, আমাদের ঘুমাইতে দেয় না। এদিকে আমার শাশুড়ি, আমার শ্বশুর, ওরা সবাই ঢাকাতে আমার বাসায়। রাত্রি 1টার দিকে নিঃশ্বাস নিতে পারতেছে না, হা করে নিঃশ্বাস নিতেছে, বলতেছে আমার বাঁচাও, আমার তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। আমাদের বাসার কাছে একটা হসপিটাল ছিল, ওখানে দৌড়ে যে অ্যাম্বুলেন্স নিয়ে আসলাম। রাত্রি 1টায় নিয়ে এসে আবার হসপিটাল নিয়ে আসলাম। এই অবস্থা 36 বছর বয়সেও চলে গেল। ছেলেটাকে আমার কাছে দিয়ে, ছেলেটা ওর মায়ের সাথে এত অ্যাটাচ ছিল, আমার সাথে মিশতো কম, মায়ের সাথে থাকতো। এখন আমি ওকে কেমনে মানুষ করবো, কীভাবে রাখবো? আমি ঢাকায় থাকতে পারি না, আমার বাসায় থাকতে পারি না। ওকে দাফন করেছে আমাদের টাঙ্গাইলে, আমার শ্বশুর বাড়ি পারিবারিক কবরস্থানে। আমি চলে যাই, বুধবারে চলে গেছি, ওর কবরের সামনে দাঁড়ায় থাকি, আর কবরের বাড়িতে হাত বলে ঠান্ডা শুয়ে আছে। গতকাল আসছি, বাসায় ঘুমাইতে পারি না, প্রতিটা জায়গায় স্মৃতি। আমাদের এত ভালো সম্পর্ক ছিল, ও আমাকে ছাড়া কোথাও থাকতে পারতো না। আজকে আমি 2 বছর ওকে ছাড়া কানাডাতে ছিলাম, এখন নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমার জন্য এইটা হলো। আমার শ্বশুর বাড়ির ওনারা আমার প্রতি কোনো কমপ্লেন নাই, আমি অনেক চেষ্টা করছি ওনারা বলে, এবং ও ছিল আমার শ্বশুরের বড় মেয়ে। ওনারা আমাকে যথেষ্ট সাপোর্ট দেয় এবং ওনারা আমাকে বড় ছেলে হিসাবে গ্রহণ করে নিচ্ছে। আমি ওনাদেরকে চেষ্টা করি। আপনার ওয়াইফের সাথে আপনার পরিচয় কবে থেকে? এটা হলো 2003 সাল থেকে। কিভাবে? আমার 2টা এইম ছিল, একটা হলো প্রেম করে বিয়ে করা, সেকেন্ড হলো দেশের বাইরে সেটেল হওয়া। গ্রামে আমরা বন্ধু-বান্ধবরা সবাই মিলে একটা মঞ্চ নাটক করতেছি। তো নাটকটা করলাম, করার পরে এলাকা থেকে অনেক সুনাম, সবাই প্রশংসা করতেছে এবং আব্বাকে বলতেছে তুমি হুজুর, কিছু লোকাবাড়ি করতেছে, তোমার ছেলে এরকম নাটক করতেছে, গান বাজনা করে, তো তুমি মসজিদের ইমামতি করো, কেমনে হলো? তো আব্বা তো ভীষণ রাগ। এর মধ্যে আমার মামা, আমার ছোটো চাচার সুমন্দি আর কি, উনি ঢাকাতে অনেক বড় প্রতিষ্ঠান ম্যানপাওয়ার সেক্টরে চাকরি করেন, নিজেই মালিক। তো ওনাকে আমার ছোটো চাচা বলে ভাই ব্যস্ত পড়াশোনা শেষ করলো, তো গ্রামে থাকে, নষ্ট হয়ে যাচ্ছে, একটা চাকরির ব্যবস্থা করেন। তো তখন উনি বললো ঠিক আছে অফিসে পাঠিয়ে দেন। তো ঢাকাতে আসি, বনানীতে ওনার অফিস। এসে তো ওই দিন অনেক লোকের ইন্টারভিউ হচ্ছে অফিসে, নিয়োগ, চাকরির জন্য নিয়োগ দেবে। তো আমি ওইখানে ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হই এবং আমাকে বলে কালকে জয়েন করো। কিন্তু আমার মাথায় কিন্তু একটা জিনিস আছে যে আমি প্রেম করে বিয়ে করব। তো পরে ওইখানে চাকরি করি, চাকরি করা অবস্থায় প্রথম 6 মাস তো অফিসেই থাকি। থাকার পরে আমরা টাঙ্গাইলের আরও 4 বন্ধু মিলে উত্তরাতে একটা বাসা নিই। তো
বাসা নেওয়ার পরে একসাথে তখন ছিলাম। তখন আমার এক বন্ধু নাম তুষার, ও প্রেম করে টাঙ্গাইলে। তো একদিন বলতেছে, তখন আমাদের ঢাকা টাঙ্গাইল রোডে প্রথম ট্রেন চালু হয়, এটা হলো 2003-এর দিকে। তো ওর সাথে একদিন ট্রেনে আসতেছি, ট্রেন স্টেশনে নেমে ওর তো গার্লফ্রেন্ড যেটা, ও আসে এবং ওর সাথে একটা মেয়েও ছিল। তো দেখি ট্রেন থেকে নেমে দেখি ওই ট্রেন স্টেশনে একটা খেজুর গাছের নিচে দাঁড়িয়ে আছে। তো আমার বর্তমান যে ওয়াইফ ছিলেন, ও ছিল জর্জেট একটা মেরুন কালারের সম্ভবত থ্রি পিস পরা, চুল ছেড়ে দেওয়া, চুল অনেক লম্বা এবং ও স্লিম ফিগারের, একদম পিচ্ছি দেখা যাচ্ছে, ক্লাস 8-এ তখন পরেও। তো তুষার আর আমি নামছি, নামার পরে ওদের সামনে দাঁড়িয়ে হাই হ্যালো বলে আমি চলে যাচ্ছি এবং তুষারকে বলতেছি, মানে হাসি দিয়েই, যে বন্ধু তোমার শালি তো আমার পছন্দ হয়ে গেছে। এই বলে আমি চলে যাচ্ছি, ও আমাকে বলতেছে বলবো নাকি, আমাকে না আমি চলে যাই, পরে বলো। যাই হোক, ওদিন আমি চলে আসলাম, এসে নর্মালি আমি ঢাকায় চলে আসছি। তুষার তো একদিন পরে আসছে ঢাকায়। আসার পরে তুষার বলতেছে, আমি কিন্তু ওর ডাক নাম আগে কিন্তু তোমার কথা বলছি। আমাকে কী বললো যে তো ভাইয়া তো আগে বলবেন না, তাহলে তো দেখতাম, আমি তো দেখি নাই। তো এইভাবে চলতেছে। ওটা হলো 14ই ফেব্রুয়ারি ছিল মেবি। তারপরে এভাবে চলতেছে, আমি অফিস করতেছি। তো ওই একদিন আবার টাঙ্গাইলে ও একে আসছে, আসার পরে ওই একই সাথে দেখা হয়েছে তুষারের। তো তুষার মনে হয় আমার বিষয়ে অনেক কিছু বলছে, পরে বললো ঠিক আছে একদিন নিয়ে আসেন, দেখি দেখা করি, কথা বলি। তো এর মধ্যে পয়লা বৈশাখ চলে আসলো। তো ওই তুষার বললো যে তো এদিন আমরা দুজন চলেন একসাথে যাই। তো টাঙ্গাইল থেকে ঢাকা থেকে আমি তো তখন ভালো চাকরি, ভালো অবস্থায়। তো ড্রেস আপ আমি তখন একদম স্লিম, নাটক করি মানে স্মার্ট অন্যরকম ছিলাম। তো আমি একটা নতুন পাঞ্জাবি কিনি, পাঞ্জাবি পরে ও একই অবস্থা, দুজনে সকালবেলায় চলে আসি টাঙ্গাইলে। এসে আমরা আমাদের টাঙ্গাইলে কোর্ট চত্বর আছে, ডিসি লেক বা ডিসি ডাকবাংলো বলে ওখানে। তো আমরা ওখানে ওয়েট করতেছি। ও তো আবার পড়াশোনায় প্রচণ্ড মেধাবী। তো প্রাইভেট শেষ করে দুপুরের পরে আসছে আমাদের এখানে, সুন্দর একটা ভালো ড্রেস পরে। ওরা দুই বোন আর কি, আমি আর তুষার আসছে, ওরা দুই বোন আসছে। আসার পরে এখন তুষার যেহেতু ওর গার্লফ্রেন্ড, তো ওরা তো এক রিক্সা সহতে উঠবে। এখন তো আমার ছাড়া আর তো কোনো নাই। পরে কী করবো, নির্ভয় হয়ে আমার সাথে উঠছে। উঠে আমরা বিকেলটা অনেক ঘোরাঘুরি করলাম, শহর দিয়ে করলাম। মেলা হইতেছে আমাদের ওখানে, মেলায় যে টুকটাক জিনিস কিনে দিলাম। সন্ধ্যার পর আমরা চলে আসবো এক রিক্সায়। ওই সময় আমি বলতেছি, আপনি করেই বলতেছি, দেখেন আমার তো অনেক আগে থেকে টার্গেট, আমি এখন চাকরি করি, প্রেম করে বিয়ে করব। তা আপনাকে ভালো লেগেছে, তা আমি আপনাকে বিয়ে করব, আপনি যদি রাজি থাকেন আমাকে জানাই। তো মানে দেখি যে কাঁপতেছে ভয়ে, কী বলে এটা। তো তখন আর কিছু বলে না, বললো যে আমি পরে জানাবো। তো আমরা চলে আসলাম ঢাকাতে। পরে তুষারের কাছ থেকে মনে হয় সম্ভবত আমার ফোন নাম্বার নিয়ে তখন একদিন ফোন করে বলতেছে, আমি টাঙ্গাইল থেকে আপনি যে কথা বলছিলেন, আমি আপনার কথায় রাজি। তখন তো আমি আসলে পরে আমি বললাম ঠিক আছে, তাহলে আমি বৃহস্পতিবার টাঙ্গাইল আসবো, তা আপনি কোথায় থাকবেন, আমি দেখা করবো। পরে বললো যে আমার স্কুল তো 5টায় শেষ, আমাদের টাঙ্গাইল সরকারি গার্লস স্কুল আছে, বিন্দুহাসিনী গার্লস, ওটাকে পড়াশোনা করে। ওই সময় ও 8 থেকে 9 উঠবে, ও কিন্তু তোমার ফার্স্ট গার্ল। তো পরে ওই দিন ওয়েট করতেছি। আমি আবার বলছি, আমার কাজিন আছে নাম সোহেল, ও আমার সমবয়সী। টাঙ্গাইল শহরে ওদের একটা কসমেটিকের দোকান আছে, সি&বাই নাম, এটা বিখ্যাত টাঙ্গাইলের মধ্যে সবচেয়ে প্রথম বড় কসমেটিকের দোকান সি&বাই। বললাম যে ওইখানে আসো, ওইখানে আমার কাজিন আসছে, আমরা ওইখান থেকে। তো আসার পরে ওই দিন হাই হ্যালো টুকটাক কথা। তো আমি এর মধ্যে করছি কি, সুন্দর করে বিভিন্ন পত্রিকার কাটিং নিয়ে একটা প্রেমপত্র লিখছি, অনেক লম্বা লিখে। পরে ওই দিন একটু কথা বলে ওইটা দিয়ে দিছি। ওইটা পরে তো আরও বেশি হয়ে গেছে, এবং আমার ভিজিটিং কার্ড দিয়ে দিছি, আমার অ্যাড্রেস যদি সম্ভব হয় এটাই আনসার পাঠিয়ে দিন। তো তারপরে ফোন নাম্বার, তো ওই সময় আমাদের ফোনের ছিল 7 টাকা মিনিট। তো আমি বললাম আমার মিস কল দিলেই হবে। তখন এই তো শুরু হলো ফোনে কথা বলা, এবং এভরি থার্সডেতে আসতাম,
বৃহস্পতিবার শুক্রবার দেখা হতো, ওর বান্ধবীদের নিয়ে আসতো, আমার কাজিন, আমরা বন্ধুবান্ধবরা সবাই শহরেই, এই চাইনিজে, এই লেকের পার, মৌলানা ভাসানীর মাজার, বিভিন্ন জায়গায় ঘুরে করতাম। তো এইভাবে চলতেছিল, খুব মধুর সম্পর্ক। ও আমি প্রতি বৃহস্পতিবার চিঠি আমি হাতে লিখে নিয়ে আসতাম, আমি হাতে দিতাম, ওইটা পরে আবার অ্যান্সার ও বাই পোস্টে পাঠাইতো, আমার অফিসের ঠিকানা বা বাসার ঠিকানায় পাঠাইতো। তো তুষার তো এখন তুষার আর আমার সাথে কিছু কোনোই নাই, আমি আমার মতো চলে আসতেছি, তুষারের মতোই করতেছে। তো তারপরে এভাবে 6 মাস কেটে যাওয়ার পর হঠাৎ করে, সম্ভবত ওদের ফ্যামিলি থেকে জানছে কিনা জানি না, তো ও আমাকে একদিন বলতেছে আমাকে তো দেখতে আসবে, হুট করে বলতেছে। আমাকে কি বলো যে আমার দাদা, মানে ওর দাদা এলাকার, মানে ওরা ছিল টাঙ্গাইল শহরে, আমরা ছিলাম একটু গ্রামে। তো বললো যে আমার দাদা তো এখানে একটা ছেলের প্রস্তাব নিয়ে আসছে, তো দাদা তো মোটামুটি রাজি হয়ে গেছে, আমার দেখতে আসবে, দেখবে। পরে আমার ঠিক আছে, দেখলেই তো আর হলো না, তুমি বলবা তুমি পড়াশোনা করতেছো, ভালো ছাত্রী, তো বললেই তো আর বিয়ে হলো না। ঠিক আছে দেখি। পরে ওই দিন দেখে গেছে, দেখে ওই দিনই ওনারা খুব মানে পছন্দ করে নিছে। তো দাদা শ্বশুর, এরা আমার শ্বশুর, চাচা শ্বশুর, এরা সবাই মোটামুটি হয়ে গেছে। তো এখন তারপরে হুট করে আমি চলে আসছি, আমার বন্ধু নিয়ে, ওর বান্ধবী নিয়ে বেরিয়ে এসে তো কান্নাকাটি, কী করব। পরে আমি বললাম ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি দেখতেছি কী করা যায়। তো বাসায় চলে গেছে। বাসায় যাওয়ার পরে এখন কী করবে, পরে আমি আমার বন্ধু বান্ধবদের নিয়ে সন্ধ্যার পরে বসলাম, এটা 2004 সাল। বসে এখন আমার বন্ধুরা সবাই করতেছে যে আরে ওই মেয়ে সমস্যা নাই, বাড়ি আমরা সবাই যে প্রস্তাব নিয়ে গেলে আমাদের কাছে দিবে, রাজি হবে। আর মেয়েটা যদি বলে যে আমি পছন্দ করি, তখন কিন্তু ওর কেবল 14 বছর চলছে, 13 বছর শেষ, 14 বছর। পরে আমাদের বন্ধু বান্ধব তো একটা ইয়াং সব, একজন বাইক চালায়, 2-3 করে, বিভিন্ন স্টাইলে, একটু দেখা যায় একটু দুষ্ট প্রকৃতির, মাস্তান টাইপ এরকম। তো ওরা 3 হুন্ডা নিয়ে গেছে। যাওয়ার পরে আমার দাদা শ্বশুর ওদের বাসায় ঢুকে বলছে যে এই ঘটনা। পরে তারা তো আশ্চর্য হয়ে গেছে, তখন দেখে তো ভাবছে যে তাহলে তো ছেলে তো ভালো না, পখাটে, এইখানে কেমনে আমরা করি, কারণ বিয়ের প্রস্তাব নিয়ে আসলে তো গার্ডিয়ানরা আসছে, তো এটা কীভাবে সম্ভব। আমরা আসলে জিনিসটা বুঝতে পারিনি। তোমার সাথে তো সোহেল ওদের নিয়ে যায় কথাটা তো বলে আসছে। তো তারপরে তো ওরা আরও বেশি হয়ে গেছে, ভয় পেয়ে গেছে, না এটা তো হয় না। পরে ওরা জিজ্ঞেস করছে যে তোমার সাথে পরিচয় কেমনে, আমার কথা জিজ্ঞেস করছে, আমার ওই ওর নাম আখিরে, যে পরে শুধু আমার নামই জানে আর কি চাকরি করি কথা এটা জানে। আর লায়ন নজরুল ইসলাম যে আছে আমার মামা, ওনার ভাই না, এইটুকুই জানে, কিন্তু কোথায় গ্রাম কোথায় কি এগুলো কিচ্ছু জানে না। তো তারা তো আরও বেশি এটা নিয়ে তারপরে সেখান থেকে ওনারা তো কোনোভাবেই না, পরে ওকে ওই বাড়ি থেকে ওর নানির বাড়ি পাঠিয়ে দিছে। এবং ওই দিকে ওরা বিয়ে ওটা মোটামুটি কনফার্ম করে ফেলছে যে না, এই মুহূর্তে আর এটাই দেরি করা যাবে না। তো এর মধ্যে ওর তো ফোন নাই, অন্যান্য ফোন দিয়ে আমার সাথে কথা বলার চেষ্টা করে, জানা একটু কী পজিশন, কী অবস্থা। এদিকে তো আমি অফিস বাদ দিতেছি, এদিকে অফিস থেকেও আমার প্রেশার আসছে, কী ব্যাপার, কী হয়েছে, কী ঘটনা, অফিসে ঠিকমতো করতেছো না, এদিকে তো আমি শুধু দূরের উপরে। তারপরে কোনোভাবে তারা রাজি হয় না। পরে লাস্টে ওর ছোটো চাচা শ্বশুর আর আমার ফুফা শ্বশুর, ওনারা মানে মোটামুটি অন্যরা যেভাবেই থাকুক, ওনারা আমার একদম পুরা বিরুদ্ধে চলে গেছে। এবং আমার বন্ধুবান্ধবরা তো এখন পুরা বলতেছে তুলে নিয়ে আসবে। পরে ও বলতেছে যে এইভাবে তো সম্ভব না। পরে আমি বললাম তাহলে কী করবো বলো, আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। ও বলতেছে যে আমি তো বুঝতেই পারি নাই। ও বারবার বলতেছে, কান্নাকাটি করতেছে যে ওর দাদা তো গার্ডিয়ান, মানে আমার শ্বশুর তেমন না, দাদার উপরে কথা বলে রাখি। তো বলতেছে দাদা আমি এখন বিয়ে করবো, আমি পড়াশোনা করব। কিন্তু ওনারা ভাবতেছে না, তাহলে ও পড়াশোনা করবে বলতে তাহলে ও বিয়ে করবে না, মানে ও ওর সাথেই করবে। তো এইভাবে অনেক চেষ্টা করার পর কিছুই হচ্ছে না। পরে আমার বন্ধুবান্ধব বারবার যাই করতেছে, হুট করে পরে ওনারা এমনি পরে মানে সম্ভবত আমার সান্ত্বনা দেওয়ার জন্য হোক আর যে কোনো কারণে হোক, বললো যে ঠিক আছে তাহলে আপনাদের গার্জিয়ান পাঠান, আমরা রাজি, কালকে পাঠান। তো আমি তো তখন মহা খুশি। পরে বাসে আসলাম, আমার কাকা, আমার গার্ডিয়ান যে তাদের সাথে আমার ওই কাজিন সোহেলও কথা বললো, যাবো এই ঘটনা, তো চাকরি করে, এখন বিয়ে তো করতেই হবে, যেহেতু পছন্দ করছে। তো এটা আমরা এই করি, মেয়েটাও ভালো, অনেক সুন্দর, ভালো ছাত্রী, চেহারা অনেক সুন্দর। তো
তারপরে এই কথা পরের দিন সকালে আবার ওনারা বলতেছে, যখন পরের দিন দুপুরে আমাদের যাওয়ার কথা, সকালবেলায় আমার ছোটো চাচা বলতেছে না আমরা কেউ রাজি না, আমরা ওই জায়গায় বিয়ে দিব, মেয়ে রাজি হয়ে গেছে, পলাশে বিয়ে করবে না, আপনাদের আসার দরকার নাই। তখন তো আসলে পরে আমি বললাম ঠিক আছে তাহলে আমাকে জানান, ওকে ফোন দিতে বলেন, ও আমাকে বলুক যে ও রাজি না, ও ওই বিয়েতে রাজি, তাহলে আমি আর এটা নিয়ে এখন আগাবো না। তো দাদা ওরে ব্ল্যাকমেলের মতোই হয়তো কান্নাকাটি করে বলছে, দেখ আমি মুরব্বী মানুষ, আমি ওইখানে কথা দিছি বিয়েতে, তো তুই যদি এখন আমার ই করস তাহলে হয় আমার আত্মহত্যা করতে হবে, তা নাহলে সারা জীবন মাথা নিচু করে চলতে হবে। তো এটা ওর দাদার কাছ থেকে সহ্য করতে পারেনি। পরে আমার ফোন দিছে, ওই দাদার সামনে বসে কান্নাকাটি করে ফোন দিছে যে হ্যাঁ আমি ভুল করে ফেলছি, তো আমার দাদা যেখানে আমার বিয়ে ঠিক করছে আমি ওইখানে বিয়ে করবো, তুমি আমার ভুলে যাও। তখন তো আমি আসলে আর কিছু বলতে পারি না। তারপরে আমি চাচাতো ভাই আমাকে বললো পলাশ না কী করবো, এখন তোমার উপরে, তুমি যা বলবো তাই। ওরা আমার না ভাইয়া দরকার নাই, আর যা হয়েছে হয়েছে, আমি ঢাকা চলে যাই। আমার কাকাও বললো যে তোরা আমারে অপমান করলি এত কিছু করার পরে। তারপরে আমি বললাম যে আমি ভুল করে ফেলছি, আর এরকম হবে না। আমাকে সোহেল বললো ঠিক আছে তুমি একা যাইতে পারো না, আমি তোমাকে বাস স্ট্যান্ড নিয়ে বাসে উঠাই দিতেছি। তো বিকেলবেলায় সম্ভবত 4টা বাজে, তো যেহেতু বিয়ের আমরা দেখতে যাব বা রাজি হয়েছে, সম্ভবত আমি ভালো ড্রেস আপ একটু ক্লিন শেপ টেপ করে মানে সুন্দরভাবে পরিপাটি হয়ে রেডি হয়েছিলাম, জিন্স প্যান্ট পরা, নেভি ব্লু টি শার্ট পরা, শু। ওই সময় তো আমি ফ্যাশনেবল ছিলাম। তো তারপরে ও আমাকে বিকেলবেলায় নিয়ে গেল বাস স্ট্যান্ডে, বাসে টিকিট কেটে বাসে বসায় দিয়ে চলে আসছে। হুট করে আমার মাথায় একটা কী যেন হলো যে আমি ওদের পাঠাইলাম, ওদের দেখে তো হয়তো করছে, আমি নিজে একবার ট্রাই করে দেখি। এটা আমার মাথায় কী যেন যে আমার তো আর মারবে না, যাই আমি একা যাব, যে কথা বলি দেখা করি। তোরা চলে যাওয়ার পরে আমি বাস থেকে নেমে রিক্সা নিয়ে, বাসের পিছনে ওদের বাসা টাঙ্গাইল শহরে, রিক্সা নিয়ে ওদের বাসার সামনে গিয়ে রিক্সা থামায় নামছি। দেখি বারান্দায় দাদা এবং আমার বড় চাচু, এই এত ঘটনার কারণে ওই বাসা ওদের আত্মীয় সব বড় বাসায় ভর্তি। তো বারান্দায় আমার দাদা শ্বশুর, এক পাশে এরকম ব্রেঞ্চের মতো বসা, এক পাশে আমার বড় চাচা শ্বশুর বসা, সামনে আমার ছোটো চাচা শ্বশুরেরা বসা, আর ভিতর বাড়িতে ফুবি শাশুড়ি, চাচা টাচা, আমার শ্বশুর শাশুড়ি, ও সব ভিতরে বাড়িতে বসা। তো আমি একসাথে নেমে দাদা আমাদেরকে তাকে আমি সালাম দিছি, সালাম দিয়ে বললাম দাদা আমার নাম পলাশ, আমার ফুল নেম হলো শফিকুল ইসলাম, ডাক নাম হলো পলাশ, পলাশ নামে সবাই চিনে। তো দাদা আমার দিকে শুধু তাকাইলো একবার, তাকায় মানে আমি দেখলাম যে তাকিয়ে আছে। পরে আমি কাছে পরে ইশারা করে ডাক দিল যে আসো। পরে ওই তার আমার চাচা শ্বশুর আর দাদার মাঝখানে আমি বসলাম, বসে দাদা শুধু আমার গাড়ে একটা হাত দিয়ে বলল যে আমি মুরব্বী মানুষ, আমার চেহারা তো দেখছো, আমি তো কথা দিয়ে ফেলছি। পরে আমি বললাম দাদা এটা না প্রবলেম না, যেহেতু আমাকে বলে দিছে এখন আর আমার কোনো সে নাই, তবে আমরা দুজনের মন থেকেই ভালোবাসতাম, আমাদের ভালোবাসায় কোনো অপবিত্রতা ছিল না, পবিত্র ভালোবাসা ছিল। তো আপনারা আমার খোঁজ নিতে পারতেন, আমি কোন ফ্যামিলি, কোথায় চাকরি করি। তো আমি লায়ন নজরুল ইসলাম, আমাদের টাঙ্গাইলের বিখ্যাত লোক কিন্তু উনি, আমি ওনার ভাই কিনা, ওনার প্রতিষ্ঠানে চাকরি করি। তো দাদা তাকায় রয়েছে, আমার বড় চাচা শ্বশুর, ওরা সবাই তাকারে তাকারে পিছন থেকে জানালা দিয়ে আমার শ্বশুর বাড়ি সব লোক দেখতেছে, মানে আমার তো চেহারা আসলে ওই সময় অন্যরকম চেহারা। তাকিয়ে আছে। পরে দাদা শ্বশুর বললো যে আমি কী করবো। পরে আমি বললাম যে না কিছু করার নাই, আমি দোয়া করি, তবে আমার অনেক ক্ষতি হয়ে গেল, আপনারা চাইলে করতে পারতেন, আমরা দুজনে অনেক সুখী থাকতাম। তারপরেও যেহেতু আপনারা চাচ্ছেন না, ও না করে দিছে, আমার কিছু করার নাই, আমি ঢাকা চলে যাচ্ছি। এই বলে আমি ওনাদের পায়ে হাত দিয়ে সালাম করে রিক্সা নিয়ে আবার ঢাকায় চলে আসছি। আসার পর তো শুরু হয়ে গেছে ওদের বাসার ভিতরে, আমার ছোটো চাচা বড় চাচা বলতেছে, মানে গালি দিয়ে বলতেছে কী করছে রে, এত সোনার টুকরা একটা ছেলে আমাদের আগে জানায় নাই, কিছু বলে নাই, তো আমরা এখন কি করব। আমার ফুপি শাশুড়ি, ছোটো চাচি শাশুড়ি, এরা সবাই করতেছে। এখন আমার মেজো ফুপি শাশুড়ি হলো ওর আইডল আর কি, ওর পড়াশোনা সব কিছু আমার ওই ফুপি শাশুড়ি দেখতো, ও তো ভালো স্টুডেন্ট ছিল, 5-এ ট্যালেন্ট ফুলে বৃত্তি, 8-এ বৃত্তি, তো সব কিছু ওনারা দেখতো, করতো। ওনারাও কান্নাকাটি শুরু করছে। এখন আমার দাদা শ্বশুর বলতেছে না আর কিচ্ছু করা যাবে না, ওই বিয়ে বন্ধ করেন, পলাশের কাছে আমরা বিয়ে দেব, ও সুখে থাকবো,
এবং ছেলে আমাদের পছন্দ হচ্ছে, আর কিচ্ছু দরকার নাই। ছেলেকে দেখছি, চেহারা দেখে ওর কথা আমরা বুঝতে পারছি না এই ছেলে খারাপ হতে পারে না, যা হয়েছে হয়েছে আমরাই করেন। তখন দাদা শ্বশুরও মানে আমাকে পরে বলছে যে তুমি যখন যেদিন আমার এখানে দাঁড়াইলে তোমার চেহারা দেখে নূরের মতো আমার বুকের ভিতরে যে একটা কি ঢুকে গেল, আমি আর করতে পারলাম না, কিন্তু আমি তো বাধা। দাদা শ্বশুর বললো আমি তো কথা দিয়ে বলছি, আমি তো করতে পারবো, তোরা যদি কোনো বন্ধ করতে পারস কর, আমার কোনো সমস্যা নেই। তখন আমার এক ফুফাতো সুমন্দি আর কি, ওর ফুফাতো উনি ছিল অ্যাডভোকেট, আমার ফুফি শাশুড়ি গভর্নমেন্ট চাকরি করে, ওনাকে ডাকে আনলো, এনে বললো যে এই ঘটনা, এই অবস্থা, এখন কীভাবে বন্ধ করা যায়, ওই বিয়ে বন্ধ কর, এইখানে এই কর। তারপর ওদের পারিবারিক একটা গার্ডিয়ানের মধ্যে একটা লোক ছিল, নাম হলো এম.এ. হান্নান, ওনাকে ডাকে আনলো, আইনা ওনারা রাত্রে বসছে। এর মধ্যে তো আমি ঢাকা চলে গেছি, রাত 10টা বাজে ঢাকায় পৌঁছাইছি। বলছে আমি কোনো খাওয়া দাওয়া বাদ দিয়ে আমি বন্ধ রুমে শুয়ে আছি। তো শুয়ে আছি, কোনো নাই নারা, এখানে মিটিং টিটিং করে ভোর 5টার দিকে আমার মোবাইল একটা ফোন যায়। আমি ধরছি, ধরে বলতেছে তুমি কি পলাশ? আমি হ্যাঁ পলাশ। তো উনি এইবারই পরিচয় দেয় নাই, বলছে যে আমার বাড়ি টাঙ্গাইলে, আমার নাম হান্নান, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। বলেন, তুমি কি আখি নামের কারো চেনো? আমাকে হ্যাঁ চিনি। পরে কয় ওর যে বিয়ে তুমি জানো? আমাকে হ্যাঁ জানি। পরে কয় তুমি না ওরে ভালোবাসো? আমাকে হ্যাঁ, ওকে তো আমি ভালোবাসতাম, বাবাসি এখনো। তো আমি যদি কোনোভাবে ওর ফ্যামিলি রাজি করাই, তুমি কি তোমার ফ্যামিলি রাজি করাইতে পারবে? আমি হ্যাঁ, কেন পারবো না, আমার ফ্যামিলি তো রাজি, এবং আমি যা বলবো তাই আমার ফ্যামিলি করবে। আমার এত ভালোবাসে তারা, আমার কষ্ট তারা দেখতে পারবে না, তারা রাজি হবে। কয় আমি তোমার অফিস আসতেছি, অফিসের অ্যাড্রেস দাও। পরে বর্ণানীতে আমার অফিস ছিল, আমার অফিসের অ্যাড্রেস দিলাম। তো উনি সম্ভবত দুপুর 12টার দিকে আসলো আমার অফিসে। এর মধ্যে আমার বন্ধুরা করছে কি চালাকি করে, আসছি, আসার পরে আমার হাতে ব্যান্ডেজ করে দিছে, এখানে ব্যান্ডেজ করে দিছে, স্যালাইন বলতেছে আয়া অসুস্থ হয়ে পড়ছে, হসপিটাল ভর্তি করছি, স্যালাইন করছি, মানে একটু ব্ল্যাকমেলের মতো, মানে বুঝাইতেছে যে আমি কষ্ট পাইতেছি। তো অফিস আসার পরে উনি আমার অফিসে আসার পরে আমার সামনে বসছে। পরে সব অফিসটা ঘুরে দেখে তো উনি আশ্চর্য হয়ে গেছে, এত বড় প্রতিষ্ঠান, এই অফিসে তাও মালিকের ভাগিনা। তো উনি আর কিছু বলে নাই, বললো যে তুমি টেনশন করো না, আমি ম্যানেজ করতেছি, তুমি করো, তোমার ডাকলে তুমি চলে এসো। তো আবার আমি বললাম তাহলে আমার মামার সাথে কথা বলে যান। পরে না আর লাগবে না, কিছু দরকার নেই। যাই হোক, উনি টাঙ্গাইল চলে আসলো। আসার পরে ওই ফ্যামিলিতে কীভাবে ম্যানেজ করবে, তো ওই ফ্যামিলির যে গার্ডিয়ান, তারে আমার ওই উকিল সুমন্দি যে উনি ফোন দিল, উনি ফোন দিয়ে বললো যে মেয়ের এরকম আগে একটা অন্য জায়গায় সম্পর্ক আছে, তে আপনারা যদি জেনে শুনে নেন, যদি ওইখানে যাওয়ার পরে কোনো অ্যাক্সিডেন্ট হয়, মেয়ে যদি পালায় চলে আসে বা ছেলে যদি কোনো ঝামেলা করে, আমরা কিন্তু কিছু করতে পারবো না। তো তারা এই উমরা বিয়ের অ্যারেঞ্জ করছে, তারা গার্ডিয়ান সহ 1 ঘন্টার মধ্যে আবার এই বাড়িতে চলে আসছে। আয়সা বলছে এই পর মেয়েরা জিজ্ঞেস করছে, মেয়ে সরাসরি বলে হ্যাঁ আমি পলাশ নামের ছেলের পছন্দ করি। এখন তারপরে যদি আপনারা করেন, আমার কিছু করার নেই। তো যাও, ওনারা পরে এটা বন্ধ হয়ে গেল। তখন আমাদের বলল যে তাহলে তোমাদের গার্ডিয়ানটারে নিয়ে চলে আসো। তো এর মধ্যে আবার আমার আব্বা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, মানে নর্মালি অসুস্থ। তারপরে ও মাঝখানে আমি একটু টাইম নিলাম, ওর কিছু ছবি টবি আমাদের বাড়িতে পাঠাইলাম। আমার ওই কাজিন সোহেল ও আমার ছোটো কাকি ছবি টবি নিয়ে আমাদের বাড়িতে নিয়ে গেল। নিয়ে ছবি দেখে আমার আব্বা দেখে খুব খুশি, হ্যাঁ আমার ছেলে পছন্দ করছে, চাকরি করে, আমি তো বিয়ে করাবোই। কারণ এরা তো হুজুরটাই, ওরা বেশি, আমার তখন 22 বছর বয়স, ওর 14 বছর। সবাই পর আব্বা বলতেছে হ্যাঁ কোনো অসুবিধা নেই, তোমরা দেখো, বিয়ে করে দাও, আমি দেখে যাই, ছেলের বউ দেখে যাবো। তো যাই হোক, ওরা দেখে আসলো, আব্বা যায় নাই। পরে আমি সহ আমার সব গার্ডিয়ান টেনে বন্ধুবান্ধব সব নিয়ে ওদের বাড়িতে প্রথম রোজার দিন, পহেলা রোজা, তখন এটা 2005-এ, তখন 9-এ পড়ে। তো আসলো, আসে আংটি পরাইলো, সব মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এই তো আর কোনো ঝামেলা নাই, চলতে থাকলো। তো এর মধ্যে আব্বা বেশি অসুস্থ হয়ে পড়লো, স্ট্রোক করলো, ভর্তি করলাম হসপিটাল। বিয়ে হলো কত তারিখে আপনাদের? আমাদের বিয়ে আব্বা মারা যাওয়ার 1-1.5 মাস পরে, এটা সম্ভবত 2005-এর জানুয়ারির 21 তারিখ মেবি। আচ্ছা, আপনি বাংলাদেশ ছাড়লেন কবে? বাংলাদেশ ছাড়ছি 2025-এ। 2025-এ। এর মধ্যে অনেক কাহিনী চলতেছে।
তো আব্বা হঠাৎ করে মারা গেল। মারা যাওয়ার পরে আমি তো ওদের সাথে যোগাযোগ করতেছি, ওদের ফ্যামিলিতে এমনি দিনে আসলে ওদের বাসায় যাই, দেখা করি, এ নিয়ে আশেপাশের লোকজন একটু কানাঘোষা করে, বিয়ে হয় নাই, ছেলে আসে মেয়ের সাথে কথা বলেই করে। তো ওরা একটু আমার প্রেশার দিতে থাকলো, বিয়ে পরে রাখি। তো আব্বা বললাম, আব্বা মারা গেল 15 দিন হয়েছে, এখনই বিয়ে পড়াবো, একটু টাইম দাও। তো ওরা বুঝতেছে না, হয়তো ওদের মতো করে ওরা বুঝতেছে, আমার কথা বুঝে নাই। তারপরে আমি রাগ করে পরে বললাম ঠিক আছে তাহলে টাঙ্গাইল কাজে বসে নেব। কিন্তু স্কুল করতেছে, স্কুলে যায় আসে, পড়াশোনা কিন্তু ওর কোনো নাই, ঘাটতি নাই, পড়াশোনা চলছে একই লেভেলে। তো আমরা কাজী অফিসে সবাই গেলাম, আমাদের গার্জিয়ান আসলো। ও কিন্তু ওই দিন স্কুলে, যেদিন বিয়ে হয় আমার, ওই স্কুলে পড়তেছে, ক্লাস করতেছে। স্কুল থেকে কাজী অফিস? হ্যাঁ, স্কুলের পাশেই কাজী অফিস, ওই স্কুলে, আমি কাজী অফিসে, ওই স্কুলে। তো সব রেডি হলো। তো আমার যে উকিল দেব, আমার কাকা, ছোটো কাকা, ওর বাবা আর একজন কাজে একজন লোক পাঠাইলো, স্কুলে পাঠাইছে। কিন্তু স্কুলে কিন্তু এটা জানে না যে বিয়ে হচ্ছে ভাই, কারণ এটা হলে তো বিয়ে হবে না কোনোভাবেই, সম্ভব না, কারণ বয়স তো হয় নাই। তো স্কুলে আমার ছোটো কাকা বলছে যে আখির একটু বের করে দেন, ওর একটু দরকার, 1 মিনিট 5 মিনিটের জন্য। তো ওনারা ওইখান থেকে ওর পারমিশন নিচ্ছে, তুমি কি আসলে রাজি কিনা। যাই হোক, বিয়ে হলো। আমার দাদা সর বলতেছে এতদিন দৌড়াইছো, মারামারি করছো, যাও লাইসেন্স দিয়ে দিলাম, এখন আইসো বাসায়। তো ওই যে আমার একটা রাগ আছে ওদের উপরে, যে এত তাড়াহুড়া করলো, আমি আর ওই দিন যাইনি। আমি ওই দিন বিয়ে করে ওদের মিষ্টি পাঠাই না, আমি ঢাকা চলে গেছি। তো খুব মন খারাপ, আসলা না, করলো না। যাই হোক, তারপরে 1 সপ্তাহ পরে সম্ভবত ওই সময় কোরবানির ঈদ ছিল, তো আমি বাড়িতে চলে আসলাম। ঈদের পরের দিন তো আমার শ্বশুর বাড়ি থেকে ওনারা আমাকে নিতে গেছে, যে মায়ের জামাইরে নিয়ে আসি। তো আসছে আমার শ্বশুর আসছে, ফুপা শ্বশুর আসছে, ওর ছোটো বোন পিচ্ছি, তখন আমার শালি, ও আসছে। ও আমার ফ্যামিলিতে বলছে এরকম নিয়ে যাই, পরে ঠিক আছে যাও, পরে গেলাম। এই তো এইভাবে চলতে থাকলো আমাদের মধ্যে। বিয়ের আগে যে প্রেম ছিল, তার চেয়ে বিয়ের পর আরও মানে কয়েক গুণ বেশি হয়ে গেল প্রেমটা। আমরা ফোনে অল টাইম কথা বলতেছি, করতেছি, সকালে কথা বলি, ওই স্কুলে যায় আসে, আমি আবার শ্বশুরবাড়ি যাওয়া আসা করতে, ও শ্বশুরবাড়ি থেকে পড়াশোনা করতেছে। ওনার ইউনিভার্সিটি কোথায় করেছেন? ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি কোন সাবজেক্টে পড়ছেন? জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট। বাহ। চাকরি বাকরি কোথায় করতেন উনি? আমি চাকরি করতে মরাইতে, ও চাকরি করার আগে অসুস্থ হয়ে পড়ছিল। কি অসুস্থ হয়েছিল? ওর মরণব্যাধি, ক্যান্সার আক্রান্ত। কোন বছর বয়স থেকে? এটা 2017-তে বিসিএস চাকরি জয়েন করা এবং বিসিএস-এ রিটার্ন দেওয়ার আগে অসুস্থ হয়ে পড়ে। পিলি পাস করছিল? পিলি পাস করছিল। রিটার্নের সময় ধরা পড়ছে? রিটার্নের দিবে তার আগে। রিটার্নের আগে ধরা পড়ছে। ও বাংলাদেশ ব্যাংক, পূবালী ব্যাংক, কৃষি ব্যাংকে এই সবাই চাকরি হয়েছে, জয়েন্ট লেটার মানে ভাইবা দেওয়ার আগে অসুস্থ হয়ে পড়ছে। কীভাবে ধরা পড়লে? কীভাবে? এটা হলো, ও পড়তেছে, পড়াশোনা শেষ করতেছে। ও তো ওর আরেকটা একটু বলি, সেটা হলো ওর টার্গেট, ও যখন ইন্টারমিডিয়েট পাস করে, ও কিন্তু এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়া, ইন্টারমিডিয়েটে গোল্ডেন এ প্লাস। এবং আমরা পরে শুনছি যে ও স্ট্যান্ড করছে ইন্টারমিডিয়েটে, টাঙ্গাইল থেকেই করছে 4 বছর। তারপরে ও বলল যে, আমরা বললাম তো মেডিকেলে পড়া আমাদের টার্গেট ছিল। ও বললো যে না, মেডিকেলে যদি পড়ি, তুমি চাকরি করো ঢাকাতে প্রাইভেট কোম্পানিতে, আমি মেডিকেল বা অন্য কোথাও যদি পড়াশোনা করে আমার চাকরি হলে সরকারি চাকরি, আমি সারা জীবন দূরে তোমার ছাড়া আমি তোমার ছাড়া থাকতে পারবো না। 4 বছর থাকছি, এখন আমি ঢাকাতে, হয় পড়াশোনা করবো ঢাকাতে, চাকরি করবো ঢাকাতে, তা না হলে আমি আর চাকরি করবো, পড়াশোনা করবো না। ও এটা করলো। আমি বললাম ঠিক আছে তাহলে। ও 3টা জায়গায় শুধু ভর্তি পরীক্ষায় করছে, বুয়েটে, ঢাকা ইউনিভার্সিটি, আর হলো এটা হলো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ঢাকাতে। তো বুয়েটে হয় নাই, ঢাকা ইউনিভার্সিটি চান্স হয়েছে, এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও ভর্তি পরীক্ষা ফার্স্ট হয়েছে। ইন্টারমিডিয়েট স্ট্যান্ড করা, কিন্তু এটা বিয়ের পরে। বিশাল ব্রিলিয়ান্ট তো সব, কিন্তু বিয়ের পরে। তো 9-এ থাকতে বিয়ে করলাম, এসএসসি ইন্টারমিডিয়েট। তারপরে ও ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হলো। আমি বললাম যে ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হলে চাকরি করলে তো বাইরে যাইতে হবে। আমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হবো এবং আমার টার্গেট আমি ঢাকা ইউনিভার্সিটি টিচার হবো, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে ঢাকা। ওইভাবে পড়তেছে। ওরা পরে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি যখন হলো, তখন ও কনসিভ করে। আচ্ছা। করার পরে তো ইয়ারলি পরীক্ষা দেওয়ার আগেই বেবির হয়ে যায়, তখন ও 1 বছর গ্যাপ দেয়। গ্যাপ দেওয়ার পর বেবি হয়। বেবি হওয়ার পরে তো এটা নিয়েই ও ক্লাস করতেছে। মাঝে মাঝে বেবি যখন বাসায় কান্নাকাটি করে, আমি সিএনজি নিয়ে ইউনিভার্সিটি নিয়ে যাই। 3 বছর ও জিওগ্রাফি সাবজেক্ট, ওইখানে এক দাদু ছিল বয়স্ক, ওনার রুমে নিয়ে আসতো, বেস্ট ফিটিং করাইতো, আবার নিয়ে আসতাম। এইভাবে ও কিন্তু স্ট্রাগল করতেছে। ভোর 5টায় উঠে ইউনিভার্সিটি বাসে ইউনিভার্সিটিতে আসে, বিকালে চলে যায়, রাত্রে রান্না বাড়া, খাওয়া দাওয়া ওই করে সব।
ওই রাত 3টার সময় আবার উঠে আবার রান্না খাওয়া দাওয়া, ভোর 5টার বাসে চলে আসে। তো এভাবে চলতেছিল। তোর বন্ধুরা তখন ও যখন ফার্স্ট ইয়ারে তখন ভর্তি হলো, তখন বন্ধু বান্ধবীরা প্রেগনেন্ট সবাই একটু মানে এই চোখে দেখে। যখন ও ইয়ার চেঞ্জ করে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উঠলো, ও কিন্তু সেকেন্ড ইয়ার তখন ফার্স্ট হয়েছিল পরীক্ষাতে। তখন সবাই একটু করা শুরু করলো, সময় করে। তখন ওই বাবু নিয়ে যাইতাম মাঝে মাঝে, ওরা সবাই কোলে রাখতো, করতো, হাসি ঠাট্টা করতো। ওই দাদু কোলে নিত, ওই যে ছিল পিয়নটা। তো ওই সময় থেকে ওরা বাবুর মা নামে পরিচিত সবাই ছিল, এক নামে চিনত। 2008-9 সেশনে ভর্তি হলো। তারপরে আমি ওর সার্টিফিকেট সব নিয়ে আসছি। অনার্সেও ফার্স্ট ক্লাস পাইলো, আউট অফ 3.67, থার্ড প্লেস করছিল। মাস্টার্সে হলো 3.73, খুবই ভালো রেজাল্ট। হ্যাঁ। তো করার পরে এখন তোর টার্গেট যেটা ছিল ওটা হলো না, ইউনিভার্সিটি টিচার তো ফার্স্ট হয় নাই, থার্ড বা ফোর্থে ছিল। তখন টার্গেট নিল আমি বিসিএস করবো। বিসিএসের পড়া শুরু করলো, করতেছে, পিলিতে টিকলো। ওর শরীরে প্রচণ্ড ব্যথা, মাঝে মাঝে পেটে ব্যথা করে। তো ভাবতো যে গ্যাস্ট্রিকের ব্যথা, পড়াশোনা করছে, ভার্সিটির খাবার টাবার, বাইরের খাবার খাইছি করছে। এর মধ্যে কিন্তু পড়াশোনা, আমার ছেলে একটু বড় হচ্ছে, 4 বছর 5 বছর হয়, ছেলের দিকে ওর তেমন খেয়াল নাই। ও বই নিয়ে আসে, রান্না করতেছে, বই নিয়ে যাইতেছে, দাঁড়ায় এসে পড়তেছে। আমরা টিভি দেখতেছি, ও বই নিয়ে পড়তেছে। আমার ছেলে কাছে যাচ্ছে, কোনোই নাই। ও ছেলে আমার কমপ্লেন করতো, সবাই কমপ্লেন করতো, আম্মু আমার চেয়ে আম্মুর বইকে বেশি ভালোবাসে, আমাকে ভালোবাসে না। তো এই অবস্থা চলতে থাকলো। তো বিসিএস পিলিতে টেকার পরে ব্যথা আস্তে আস্তে বাড়তেছে। এর মধ্যে আমরা ইন্ডিয়ার ভিসা করে রাখি যে ঘুরতে যাবো একটু। এর মধ্যে তো মাঝখানে আমরা অনেক ঘুরছি, বিভিন্ন দেশে করছি। আমার তো ট্রাভেল করার ছিল। আর আমার মাথায় কিন্তু এটা এইম আছে, আমি কিন্তু দেশের বাইরে সেটেল হব। এভাবে আমার মতো করে আমি ঘুরতেছি। ওরে বলছি, ও কোনোভাবে রাজি না, ও দেশের বাইরে যাবে না, ও দেশে চাকরি করে, বড় চাকরি করে দেশে থাকবে। ও এটা আমাদের দুজনের শুধু গ্যাপ, আর কোনো প্রকারের ছিল না আমাদের দুজনের মধ্যে। এবং আমাদের এত ভালোবাসা, কোনো দিন আমাদের সাথে কোনো বিষয় নিয়ে কোনো কথা কাটাকাটি হয়নি, এবং 1 ঘন্টা 2 ঘন্টা আমরা রাগ করে থাকি নাই। তো বিসিএস তো পিলিতে টিকলো। তো টার্গেট পুরা, এর মধ্যে প্রচণ্ড ব্যথা সহ্য করতে পারে না। মাঝে মাঝে আমাদের বাসার কাছে ডাক্তার আছে, ওনাকে ব্যথার কমানোর জন্য শুধু ইঞ্জেকশন দিয়ে ব্যথা কমায় রেখে পড়াশোনা করতেছে, তার কুলাইতে পারে না। পরে আমরা ল্যাবেড হসপিটালে নিয়ে আসলাম, প্রফেসর দেখলো, দেখে টেস্ট দিয়ে বললো যে ওর তো অ্যাপেন্ডিক্স তো নর্মাল একটা জিনিস আমরা মনে করি। অ্যাপেন্ডিক্স তো আমারও হয়েছিল, অপারেশন করছি, অপারেশন করলে চলে যাবে। তো ওরে বললাম তাহলে তাড়াতাড়ি চলো, যেহেতু তোমার পরীক্ষা সামনে আসছে। আমাদের বাসা উত্তরাতে, তো বাংলাদেশ মেডিকেলে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে উনি বললো, টেস্ট করে বললো যে হ্যাঁ অ্যাপেন্ডিক্সই, কিন্তু এটা লাম্প হয়ে গেছে, এখনই অপারেশন করতে হবে, এটা বড়ই হয়ে গেছে। তার কোনো দেরি না করে আমি আল্লাহর রহমতে সাফিসিয়েন্ট, আমার কোনো অভাব নাই, ভালো চাকরি করি, ভালো স্যালারি পাই, ভালোভাবে চলতেছি। তো ভর্তি করলাম। ভর্তি করার পরে অপারেশন থিয়েটারে টাঙ্গাইল থেকে আমার শ্বশুর শাশুড়ি ওনারা আসলেন। তো অপারেশন করে থিয়েটারতে বের হয়ে এক নার্স আমাকে ডাকছে, সাদিয়া আফরিন, ওর নাম তো সাদিয়া আফরিন পুরো নাম, ওনার গার্ডিয়ানকে। আমি বললাম যে আমি তো এক বলের মধ্যে 1 কেজি ওজনের টিউমার নিয়ে আসছে, বলতে যে আপনার ওয়াইফের পেট থেকে এটা বের করা হয়েছে। তো আমরা তো আশ্চর্য হয়ে গেছি, এটা কখন হলো, এটা কীভাবে হলো, কীভাবে সম্ভব। পরে বললো যে এটা যেহেতু এই অবস্থা, এটা তো টেস্টে পাঠাইতে হবে। এটা কিন্তু 2017 সালের নভেম্বরের ঘটনা, নভেম্বর 20 তারিখ। পরে ঠিক আছে পাঠান, যে কোনো ক্যান্সারে কোনো জীবাণু আছে কিনা এটার জন্য টেস্ট করাবে, পাঠান। তো ওরে 20 দিন হসপিটালে রেখে বাসায় নিয়ে আসলাম। তো 8 দিন পর রিপোর্ট আসছে ক্যান্সার। রিপোর্ট হলো ক্যান্সার। তারপরে আর তখন আমার বিশ্বাস হয় নাই, কারণ ওর তো এরকম কোনো সিমটম আমরা দেখি নাই। যদিও জেনেটিক ওর নানার ছিল, ওর ফুপির আছে। পরে আমরা এটা টেস্ট করে ধরা পড়ছে যে এটা জেনেটিকই হয়েছে। তো আমাদের তো ইন্ডিয়ার ভিসা করা ছিল, যে রিটার্ন দেওয়ার পরে, বিসিএস রিটার্ন দেওয়ার পরে আমরা ইন্ডিয়াতে ঘুরতে যাব। তো ওর ভিসা তখন তো ইন্ডিয়ার মেডিকেল ভিসা লাগে, তাহলে ওখানে টেস্ট করে আমরা বিশ্বাস করি নাই। পরে বললাম যে আমরা চলে যাবো, কোনো আর এখানে 1 মিনিটও করবো না, কারণ মানুষের রিপোর্ট অনেক ভুল হয়,
আমার বিশ্বাস যে এটা ভুল হয়েছে। তারপর আমি ওর ভিসাটা শুধু চেঞ্জ করে মেডিকেল ভিসা ওইটাই চেঞ্জ করে ওই দিয়ে মেডিকেল ভিসা করাইয়া চলে গেলাম কলকাতাতে সরোজ গুপ্তা ক্যান্সার সেন্টারে। এটা শুধু ক্যান্সারের ট্রিটমেন্ট হয়, ওখানে ভর্তি করলাম। ভর্তি করার পর ওনারা রিপোর্ট দেখে বললো যে এটা তো আমরা বিশ্বাস করি না, আবার নতুন করে টেস্ট করতে হবে। আমরা এখানকার সব ডকুমেন্টস বা স্লাইড ব্লগ এগুলো নিয়ে গেছি, যেগুলো লাগে আর কি। এদিকে ওর ইউনিভার্সিটির গ্রুপের চেয়ারম্যান ছিল প্রফেসর ডক্টর আব্দুর রৌফ, উনি এখন মানারতের ভিসি। উনি খুব করতে পারে, মেয়ের মতো দেখতো, যেহেতু এত ভালো রেজাল্ট বিয়ের পরে সব। এই জন্য আমাদের কিন্তু ওর যে রেজাল্ট এগুলো কিন্তু পেপার পত্রিকা আসছে, আমাদের ছবি সহ বিভিন্ন পত্রিকা আসছে এবং নিউজও হয়েছে। যাও ওটা পরে কথা। তো ওইখানে ভর্তি করার পর ওরা টেস্ট করে দেখে যে শেষের দিকে স্টেজ 3-তে চলে আসছে। ওই যে দিন ধরে পেটে ব্যথা হচ্ছে, কোনোই করি নাই, ওটা তো আস্তে আস্তে সরে বড় হয়ে গেছে টিউমার। আর অপারেশন করে ফেলছে, অপারেশন করার পর থেকে জিনিসটা আরও বাড়ে, দ্রুত সরে যাইতেছে। পরে ওনারা আর রাখবে না, বলো যে এটা আমরা করতে পারবো না, আপনারা তো শেষ করেই নিয়ে আসছেন, আমাদের হসপিটালে তোর নাম করতে পারবো না। তো আমি তো এখন কী করব? পরে আমি রিকোয়েস্ট করলাম যে দেখেন, ইয়াং মেয়ে আমার ওয়াইফ, এই অবস্থা, বাংলাদেশের একটা রত্ন, তো আপনি ট্রিটমেন্ট করান, যা হবার হবে। কোনো কিছু তো এটা আমি মেনে নিব। আপনার ট্রিটমেন্ট যেহেতু নিয়ে আসছে, ভর্তি করেন। তাও রাজি হয় না। পরে ইউনিভার্সিটি থেকে ওনার দিয়ে একটা মেল করাইলাম। উনি বললো যে হ্যাঁ, আমাদের এরকম ইউনিভার্সিটির এত ব্রিলিয়ান্ট একটা মেয়ে যেহেতু হয়েছে, আপনার যেহেতু গেছে, আপনার ট্রিটমেন্ট করান, ওর হাজব্যান্ড তো সাথে আসছেই। তখন ওনারা বোর্ড বসে সিদ্ধান্ত নিল। তখন আমাকে ডাকলো যে আপনার সামর্থ্য কেমন, আমরা ব্যয়বহুল একটা ট্রিটমেন্টে যাব। আমি ওই টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই, আমার একটা ছোটো বেবি, ওরা যে করে বাঁচাইতে হবে। তো ওনারা শুরু করলো। ওই সময় প্রতিটা কেমোথেরাপি তো প্রথম লাগে, প্রতিটা কেমোথেরাপি বাংলাদেশি টাকা 1.5 লাখ টাকা করে, এবং আমাদের থাকতে হইতেছে ওখানে, বাসা ভাড়া করে আসছি। তো প্রতি টিপে, এবং ওর তো ওই যেখানে অপারেশন করা, বাসে বা ট্রেনে তো আসতে পারে না, ফ্লাইটে নিয়ে যেতে হয়, নিয়ে আসতে হয়, 21 দিন পর কেমন দিতে হয়। তারপরে আমার চাকরি এখানে থেকে হেল্প করছে, ছুটিটা ঠিক মতো দিচ্ছে, কোনো সমস্যা হয় নাই, এবং এখান থেকেও হেল্প পেয়েছি। আমার আল্লাহর মতো ওই সময় বেশ টাকা পয়সা ছিল, এবং আমার বাবারও অনেক সম্পত্তি ছিল। ওইখান থেকে একটা জমি বিক্রি করে ট্রিটমেন্ট শুরু করি। তো একটানা 12টা কেমো দেওয়া হলো। 6টা দেওয়ার পরে টেস্ট করে দেখে অনেক পরিবর্তন হয়ে গেছে। ওনার আশার বাণী দেখতেছে, না এটা ভালো করা যাবে। তো একটানা 17 সাল থেকে 2020 সাল পর্যন্ত আমরা ট্রিটমেন্ট করে পুরা সুস্থ, একদম ক্লিয়ার, পুরা সুস্থ হয়ে গেছে। তারপরে বললাম যে কী করবা এখন, তুমি যে পড়াশোনা করবা, চাকরি করবা কি? একদম কিওর হয়ে যায়, একদম কিওর হয়ে যায়। বাহ। ও বললো যে দেখো, ক্লাস 9-এ থাকতে বিয়ে করছি, এসএসসি, ইন্টার, ইউনিভার্সিটি পড়লাম, ছেলে হইলো, এত কষ্ট করে পড়াশোনা করলাম, চাকরি হইলো, জয়েন করব, তার আগে অসুখ ধরা পড়লো। নিশ্চয়ই আল্লাহ চায় না আমি চাকরি করি। ওর ভিতরে এইরকম একটা চলে আসলো, আমি চাকরি করবো না, তুমি কি আমার চালাইতে পারবা না? আমি হ্যাঁ পারবো, কেন পারবো না। তখন ও বললো যে আল্লাহ আমার হয়তো বাঁচাইয়া দিচ্ছে, আমি আল্লাহর রাস্তায় চলে যাব। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এবং আমার স্বপ্ন আমার ছেলেকে দিয়ে আমি পূরণ করবো। তো ছেলেরা পড়াশোনা শুরু করলো, করতেছে। তো এরপরে করোনা আসলো, করোনাটা ওভারকাম করে ওই যে আমার মাথায় তো এটাই বাইরে যাওয়া। তো আমি 23 সালে, আমি তো এর মধ্যে বিভিন্ন দেশ ট্রাভেল করে প্রায় 17টা দেশে ঘুরছি। পরে আমি আমেরিকার ভিসা পাই। 23 সালে আমি আমেরিকা যাই, ওখানে আমি 1 মাস থাকি, বিভিন্নভাবে ট্রাই করি। ওনারা ওখানে তো অ্যাসাইলাম হলে তো 8-10 বছর ও তো যাবে না, তার আগে তো হয় কাগজ হবে না, না হইতে পারে। আমি 10 বছর তো এখানে থাকতে পারবো না। তো ওইটা পছন্দ করতো না, ও কষ্ট পাইতো অনেক। তো আমি চলে আসি। আসার পরে তখন চিন্তা করলাম, তাহলে আবার চাকরি তো আছেই, চাকরি করতেছি। তো 24 সালে আবার কানাডার ভিসা করি। কানাডাতে আবার খুব সহজেই অ্যাসাইলাম ক্লেম করলে সহজে ভিসাটা হয়ে যায়, মানে কাগজ হয়ে যায়। 1-1.5 বছর 2 বছরের মধ্যে কাগজ হয়, বা 1 বছরে হিয়ারিং হয়। হিয়ারিংয়ে যে একটা ডিসিশন হয়, তো হইলে তো ভালো, না হইলে তো 1 বছরের ডিসিশনটা পাওয়া যায় যে কী করবো। তো কানাডা ভিসা করি। ও বিশ্বাস করে নাই, বা আমার ছেলে কিন্তু তখন বড় হয়ে গেছে, ছেলে কিন্তু মায়ের চেয়ে বেশি ব্রিলিয়ান্ট। আমার ছেলেও সিভিল এভিয়েশন স্কুলে ফার্স্ট, 1500 স্টুডেন্টের মধ্যে। মাশাআল্লাহ।
তো 24 সালে, বিশাখ 24 সালে ফেব্রুয়ারিতে আমি কানাডা চলে যাই। ওর মানে কথাই করেই, ওর কথা না শুনে চলে যাই। যাওয়ার পরেই আমি ওখানে আসলাম করি। ও বিশ্বাস করে নাই, বা আমার ছেলেও বিশ্বাস করে না যে ওদের রেখে আমি ওখানে থেকে যাব। ভাবছে যে এমনি করতেছে, চলে আসবে। তো ওইখানে চাকরি শুরু করি। তো কষ্ট পাচ্ছে, ছেলে নিয়ে একা একা ঢাকাতে থাকতেছে, আমাকে বুঝতে দেয় না। ছেলে মাঝে মাঝে বলে, বাবা চলে আসো, আমরা তো আছি, আমাদের 3 জনের কী লাগবে, তুমি দেখেন ভালো চাকরি করতে। আমি বলতো, বাবা এখন তো আসতে পারবো না, আমার তো টার্গেট ছিল। তোমার আম্মু তো ইচ্ছা করলে পারতো, কারণ ওর পরের গ্রুপে ছেলেমেয়েরা স্কলারশিপ নিয়ে বিভিন্ন দেশে চলে গেছে, আমরা যাইতে পারতাম। ওই যে যাবে না, ও অ্যাপ্লাই করলেই হয়তো। এইটাও আমার একটু রাগ ছিল যে ও করলে তো আমরা সবাই মিলে যেতে পারি। আমার তো ইচ্ছা, ও এটা পূরণ করলো না কেন, তো আমি থেকে গেলাম। তো 25 সালের ফেব্রুয়ারিতে, মানে ও এর মধ্যে ফলো আপে যায় নাই, ঠিক মতো করে নাই, অনীহা করছে। তো 25 সালের ফেব্রুয়ারিতে আবার একটু ব্যথা শুরু হয়ে গেছে, তখন ও কর্ণপাত করছে। আমার শ্বশুরের সাথে বিশাল লাগে, তখন গেছে। যাওয়ার পরে তো এখন মেরুদণ্ডের হাড়ে ধরা পড়ছে, হাড়ের মধ্যে। তো ঠিক মতো হাত মানে এই পিছনের ঘাড়ের এইখানে জীবাণুটা পাওয়া গেছে। ওনারা রেডিয়েশন দিয়ে ছেড়ে দিছে, কিন্তু ওনারা বুঝে ফেলছে যে সেকেন্ড টাইম ব্যাক করলে তো আর বাচ্চা না। আমার আগেই বলছিল যে আমরা ট্রিটমেন্ট ঠিক আছে, যদি কখনও সেকেন্ড টাইম ব্যাক করে তাহলে এটা রিকভারি করা যাবে না, এবং আমরা যে ট্রিটমেন্ট 10 বছর পর্যন্ত থাকবে। 10 বছর পরে কী হবে আমরা বলতে পারবো না। তো সব দিকেই মিলা যাচ্ছে। তো বললো যে এই ঘটনা, স্যারে বললো, পরে 5টা রেডিয়েশন দিয়ে ছেড়ে দিছে। এরপরে কেমোথেরাপি তো আর দেওয়া যায় না, শুধু ট্যাবলেট দিয়ে ছেড়ে দিছে। তারপর বললাম ঠিক আছে, খাইতে থাকুই করো। পরে আমার বলতে তুমি কী করবো এখন? আমার শ্বশুর বাড়ি, আমার ফ্যামিলি, আমার বড় বোন, এরা সবাই প্রেশার দিচ্ছে, চলে আসো, যে করে হোক চলে আসো। তোমার কিসের অভাব? তোমার যা লাগবে সব আমরা দিব, তোমার চাকরি করতে হবে না। একটা ছেলে, তুমি তোমার ওয়াইফ নিয়ে, ফ্যামিলি নিয়ে বাসায় থাকো। আমার শ্বশুরবাড়ির থেকেও বলতেছে তোমার যা লাগে আমরা দিয়ে দিব, আমরা করে দিব তোমাদের জন্য। তোমার চাকরি করতে পারো, কিছুই করতে পারো, তোমরা 2 জন 3 জন থাকো। আমার শাশুড়ি বলতেছে আমার মেয়ের একটু সুখ দাও। তারপরে আমি তেমন করতেছি না। পরে আমি 25 সালের আগস্টের দিকে মেইল দিলাম হলো কলকাতা হসপিটালে, পজিশন কি। ওনারা বললো যে সম্ভব না, আমাদের হাতে কিছু নাই। আমরা ওনারা সান্ত্বনা দিয়ে ছেড়ে দিছি। পরে আমি বললাম আমি তো কানাডাতে, আমি কী করবো? পরে বললো আপনার ব্যাক করা উচিত। আমি ওখানে আমার লয়ার, বন্ধু বান্ধব, কানাডাতে আমি ভালো চাকরি করতাম, এবং আমার লয়ারের সাথে কথা বললাম। আমরা 2 বন্ধু এক বাসায় ছিলাম। তো বন্ধুরে বললো যে পজিশন এই মুহূর্তে আপনার দেশে চলে যাওয়া উচিত। তবে নভেম্বরের 19 তারিখে ঢাকায় ব্যাক করি, 25-এর। তো এসে দেখি ওর মুখের দিকে তাকে আমি আর সহ্য করতে পারতেছি না, কারণ আমি তো ভিডিও কলে এমনি কথা বলছি। ও যে এতটুকু খারাপ অবস্থা হয়ে গেছে বুঝতে পারিনি। কেমন ছিল ফেস? শুকিয়ে যাচ্ছে, হাঁটতে পারতেছে না, হাতে কোনো পায় না, হাত দিয়ে কিছু ধরতে পারতেছে না। 2 হাতে মানে এই ঘাড়ের এখানে জীবাণুটা করে পর আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে। তো তারপরে কোনো কিছু নাই করে পরে আমি বললাম তাহলে এখন তো এই মুহূর্তে তো আর ইন্ডিয়ার ভিসাও তো, যেহেতু চলতে ইন্ডিয়ার ভিসা তো বন্ধ, ওদের সাথে আমাদের দেশের সমস্যা। তো তাহলে বাংলাদেশে কোথাওই করি। তো বাংলাদেশের ডেল্টা ক্যান্সার হসপিটাল মোটামুটি প্রাইভেটের মধ্যে, মিডিয়াম খরচ প্লাস এর মধ্যে। এখানে ডিসেম্বরে নিয়ে আসলাম। নিয়ে এসে এখানে ওই প্রফেসর মঞ্জুর কাদের স্যার, ওনার আন্ডারে ভর্তি করে টেস্ট করে উনি দেখেই বুঝে গেছে, রিপোর্ট দেখে পরে বের করতে আমাকে ডাক দিনে বললো রিপোর্ট খুব একটা ভালো না, ওর আপাতত কোনো ট্রিটমেন্ট নাই। যে শরীর তো ওর তো প্রচণ্ড ব্যথা, হাতে পায়ে শরীরে মেসেজ করে দিতে হইতেছে, কোনো এতে রিকভারি করা যাবে না। এখন আমরা করতে পারবো যে আপনি মানসিক প্রস্তুতি নেন, এখানে রেখে ওর ব্যথাটা উপশম, ব্যথার ট্যাবলেট, স্যালাইন এগুলো দিয়ে ব্যথাটা কমায় রাখতে পারবো। কয় তারিখে চলে গেল?
গেল ফেব্রুয়ারির 14 তারিখ, এই এই 26-এর 26-এর এই মাসে? এই মাসের 14 তারিখে। ভর্তি করলাম এখানে। উনি রিপোর্ট দেখে পরে ওরে বলে নাই আমাকে, প্রতিদিন একবার করে যখন রাউন্ড আসে সেখানে ভর্তি থাকলো, কেবিনে ভর্তি রাখলাম। প্রতিদিন এসে একবার করে দেখে আর আমাকে বাইরে বলে, আপনি মানসিক প্রস্তুত আছেন তো? আমরা হ্যাঁ আছি। আমি তো বুঝতে পারতেছি। পেইনের ডিপার্টমেন্ট থেকে প্রফেসর আসে, এসে দেখে বলে যে আহামরি টাকা খরচ করেন না। কেমনটা লাগে? আমার চোখের সামনে আমার জন্য, কারণ এটা তো দোষটা তো আমার। আমি কেন গেলাম ওকে রেখে? আমাদের তো কোনো সমস্যা ছিল না। আমি 2 লাখ 2.5 লাখ টাকা বেতন পাইতাম। আমরা 3 জন মানুষ, ওর কোনো চাহিদা ছিল না। ও কোনো দিন ওর প্রয়োজন ছাড়া 1 টাকা বাড়তি নিত না, বাইরে যাইতো না, ঘুরতে করতো না, শুধু আল্লাহ আল্লাহ করতো, নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো। আমার ছেলে মাশাআল্লাহ ওর মায়ের মতো ব্রেন হয়েছে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে। ও কিন্তু এবার এসএসসি পরীক্ষা দিবে আমার ছেলে। ওকে আমি নিয়ে আসতে চাইছিলাম, ও বললো না বাবা তুমি যাও। তো তারপরে ওই হাতটা একটু ঠিক করার জন্য এর মধ্যে আবার পায়েও শুরু হলো, প্রতিটা হাড়ে ছড়াই গেছে, পায়ে হাঁটতে পারে না, পেশাব পায়খানা বিছানায়। তো হসপিটালে ভর্তি রাখলাম। 19 দিন থাকার পরে ওনারা বললো যে কয়েকদিন বাড়িতে নিয়ে যান, বাসায় নিয়ে যান। অ্যাম্বুলেন্স করে বাসায় নিয়ে আসলাম। বাসায় নিয়ে আসার পরে বিকট চিৎকার, সহ্য করতে পারে না ব্যথায়। তো এদিকে নিঃশ্বাস, আস্তে আস্তে শ্বাস কষ্ট শুরু হয়ে গেছে। তো জানুয়ারি 19 তারিখে হসপিটাল থেকে রিলিজ করে নিয়ে গেলাম। 26 তারিখে এনে ভর্তি করলাম। 3 দিন রেখে আবার জানুয়ারি 29 তারিখে আবার বাসায় নিয়ে গেলাম। নেওয়ার পরে আস্তে আস্তে খালি হচ্ছে। শেষ মুহূর্তে পাশে ছিলেন? পাশে ছিলাম। তারপর আবার অবস্থা খুব খারাপ দেখে ফেব্রুয়ারির 10 তারিখ রাত 1:30 বাজে, ও তো রাতে তো ঘুমায় না, আমাদের ঘুমাইতে দেয় না। এদিকে আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার শালা, ওরা সবাই ডাকাতে আমার বাসায়। আমি ওদের এনে রাখছি, কারণ আমি তো জানি ওর সামনে থাকুক। তো অনেক হসপিটালে 19 দিন ছিলাম। সাথে আমার ওর ছোট বোন, আমার শালিও ছিল। ওর কাছে কৃতজ্ঞ আসলে, ও ওর ফ্যামিলি রেখে এখানে থাকছে, ওর বোন থেকে একটু দূরে যায় নাই। আমি বলতাম তুমি একটু বাসায় যাও, যে এই করে আসো। বলতো না ভাই আমি আপুর কাছে থাকবো। ওরা আমি সব বলছি খুলে, এবং ওর হাজব্যান্ডের বলছি। আমার শ্বশুর শাশুড়িকে বলি নাই যে টাইম কিন্তু বেশি নাই। ও আগে বলিনি, কলকাতা হসপিটাল থেকে কিন্তু ওরা ডেডলাইন ফেব্রুয়ারি দিয়ে দিয়েছিল। আপনি জানেন আপনার ওয়াইফ ফেব্রুয়ারিতে মারা যাবে। প্রতিটা দিন আপনার কেমন করে কাটছে? ওর সামনে তো যাইতে পারি নাই, ওর দিকে তাকাইলে বাইরে এসে পড়ছি। আমি হসপিটালে থাকি নাই তো কখনো, সারাদিন থাকছি। ও ঘুমাইছে তখন বসে থাকছি, আর রুমের সামনে দাঁড়িয়ে থাকছি, বারান্দায় বসে থাকছি। এই বুঝি ডাক আসলো। তারপরে ফেব্রুয়ারির 10 তারিখে সন্ধ্যার পর থেকে শুরু হলো প্রচণ্ড ব্যথা। এটা হলো বাংলাদেশের সর্বোচ্চ ট্যাবলেট ক্যান্সারের জন্য, মরফিন। এটা যারা চুরি ছিনতাই করে বা ওরা খায়, এটার মধ্যে অ্যালকোহলও দেওয়া থাকে। এগুলো প্রতিদিন 9টা করে খাইতো, কিচ্ছু হতো না, কারণ কিছু হয় না তো। এটা এই ব্যথা বন্ধ হওয়ার না। রাত্রি 1টার দিকে নিঃশ্বাস নিতে পারতেছে না, হা করে নিঃশ্বাস নিতেছে, বলতেছে আমার বাঁচাও, আমার তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। আমাদের বাসার কাছে একটা হসপিটাল ছিল, ওখানে দৌড়ে যে অ্যাম্বুলেন্স নিয়ে আসলাম। রাত্রি 1টায় নিয়ে এসে আবার হসপিটাল নিয়ে আসলাম, ডেল্টাতেই নিয়ে এসে পিসিইউতে ভর্তি করলাম। ডাক্তাররা বললো যে এখানে শুধু অক্সিজেন দিয়ে রাখতেছে, অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে, বাড়তেছে,
90 উঠতেছে না, যখন ভর্তি হলো তখন ছিল 50। তো অক্সিজেন দেওয়ার পরে কী করলো, এটা হলো বুধবারের দিন রাতে। তো বৃহস্পতির সকালবেলায় ও বলতেছে যে আমার আরও খারাপ লাগতেছে, আমার আইসিতে নাও, আমার বাঁচাও। কেমনটা লাগে ভাই? আপনার প্রপার্টি আছে, আপনার ফাইন্যান্স আছে, ল্যান্ড আছে, ফিউচার আছে, এডুকেশন আছে, আপনি আপনার ওয়াইফরে বাঁচাইতে পারছেন না। আমি জানতেছি, দেখতেছি আমার ওর ছোটো বোন আমার সাথেও কিন্তু সাথে আছে, ওর ছাড়া থাকতে ও সরতেছে না। পরে আমরা ডাক্তারে বললাম যে, বড় বলো যে ভাইয়া আইসিতে নিয়ে কী করবেন, অর্থাৎ আপনার টাকা খরচ হবে, এইভাবে চলে যাবে। আমি নাম সহ্য করতে পারবো না, আপনি নেন। পরে ট্রান্সফার করে দিল আইসিইউতে। আইসিইউতে একদিন রেখে তারপরে ওইটার নিচের ডিপার্টমেন্ট এইচডিইউতে নিয়ে করলো। তো শুক্রবার, বৃহস্পতিবার, শুক্রবার চলে গেল এভাবে। শনিবারের দিন আমাদের সেই অনাকাঙ্ক্ষিত রাত, বিকেল, সারাদিন ভাবে যাচ্ছে, আত্মীয় স্বজন আসতেছে, আমার শ্বশুর শাশুড়ি একটা বাসায়, আমার ভাতিজা, আমার ভাই, আমার বন্ধুরা এখানে হসপিটালে, আমাদের সবাই কাছে রাখতেছি, তোমরা থাকো। তো সন্ধ্যার পরে শুরু হয়ে গেছে, নার্সরা ডাকতেছে একটু পর পর, আসেন, আমরা পালস পাচ্ছি না। আমার ছেলে আসছে শুক্রবার, এসে দেখে গেছে, ছেলের সাথে একটা কথা বলে নাই। বাসায় গিয়ে আমাকে বলে, আব্বু আম্মু তো আমার সাথে কথা বলবে। আমি শনিবার দিন সকালে একটু তাকাইছি আমার দিকে, আমি বললাম, আখি তুমি আমার সাথে অভিমান করছো, আমার সাথে কথা বলবে না? লাম আসছিল তোমার ছেলে, তুমি ওর সাথে কথা বলে তোমাকে আম্মুকে ডাকছে, খালি একটু তাকাইলো, আর কিচ্ছু না। আমি ওর হাত ধরে আসছি সন্ধ্যায় 8টার পরে। নার্সরা ডাক্তার ডাকছে আমাকে, ডেকে বললো যে আর কি আছে। আমি বললাম ওর ছোটো বোন আছে, করে ডাকেন। আমরা দুজনে, ওর ছোটো বোনটা বলতেছে ওনার নাক কানে ছোড়াটা করে ফু দেন। এদিকে কম্পিউটার দিয়ে তাকে আসছি, আস্তে 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 90 থেকে 70 থেকে আস্তে আস্তে নিচে নামতেছে। আমি হাত ধরে আসছি, আমি কিছু করতে পারতেছি না। ওর বুকে হাত দিয়েছি, মাথায় হাত দিতেছি, আমি বলতেছি তুমি তো আমাকে কিছু বললা না, কিছু বলে গেল না। নয়টার দিকে আর কোনো শব্দ নাই। ডাক্তার কিন্তু নার্সটা চলে দাঁড়িয়ে আছে অক্সিজেন খুলে দেওয়ার জন্য। কোনো শব্দ নাই। ডাক্তার বললো যে আমরা এখন অক্সিজেন খুলে দিব। আমি বললাম কেন খুলবেন? আপনারা তো আপনারা জানেন সব। আর বোন আমাকে জড়াইয়া ধরে বলছে ভাই কি হলো? বাইরে আমার বন্ধু বড় ভাই দাঁড়িয়ে আছে, ভাতিজা আছে, আমার শালা বাইরে আছে। বললো যে আপনারা একটু বাইরে যান, আমাদের 20 মিনিট সময় দেন, ইসিজি করবো, কনফার্ম হতে হবে, আর কষ্ট করেন। বাইরে এসে আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, সবাইকে ফোন দিচ্ছি। আখি নাই, আমার রেখা চলে গেছে। চোদ্দই ফেব্রুয়ারি প্রথম দেখা হয়েছিল, আবার 14ই ফেব্রুয়ারি চলে গেল। 22 বছরের আমাদের সম্পর্ক। আমাদের ব্লাড গ্রুপে পজিটিভ, আমার ওয়াইফ, আমার ছেলে, সবার। ছেলে এবার এসএসসি পরীক্ষা দিবে। আমি কিন্তু কানাডা থেকে চলে আসছি।
আখেরে কিছু বলার থাকলে বলতে পারো। এখন কি বলবো, এই অবস্থা 36 বছর বয়সেও চলে গেল। ছেলেটাকে আমার কাছে দিয়ে, ছেলেটা ওর মায়ের সাথে এত অ্যাটাচ ছিল, আমার সাথে মিশতো কম, মায়ের সাথে থাকতো। এখন আমি ওকে কেমনে মানুষ করবো, কিভাবে রাখবো? আমি ঢাকায় থাকতে পারি না, আমার বাসায় থাকতে পারি না। ওকে দাফন করেছে আমাদের টাঙ্গাইলে, আমার শ্বশুর বাড়ি পারিবারিক কবরস্থানে। আমি চলে যাই, বুধবারে চলে গেছি, ওর কবরের সামনে দাঁড়ায় থাকি, আর কবরের বাড়িতে হাত বলে ঠান্ডা শুয়ে আছে। গতকাল আসছি, বাসায় ঘুমাইতে পারি না, প্রতিটা জায়গায় আর স্মৃতি। আমাদের এত ভালো সম্পর্ক ছিল, ও আমাকে ছাড়া কোথাও থাকতে পারতো না। আজকে আমি 2 বছর ওকে ছাড়া কানাডাতে ছিলাম, এখন নিজেকেই অপরাধী মনে হচ্ছে। আমার জন্য এইটা হলো। আমার শ্বশুর বাড়ির ওনারা আমার প্রতি কোনো কমপ্লেন নাই, আমি অনেক চেষ্টা করছি ওনারা বলে, এবং ও ছিল আমার শ্বশুরবাড়ির বড় মেয়ে। ওনারা আমাকে যথেষ্ট সাপোর্ট দেয় এবং ওনারা আমাকে বড় ছেলে হিসাবে গ্রহণ করে নিচ্ছে। আমি ওনাদেরকে চেষ্টা করি। আমার ছেলে ওর খালামণি ওর মায়ের মতোই ওরে ভালোবাসে। ওর কাছে আমি কৃতজ্ঞ, ও সে সময় করছে। এবং আমার ছেলেকে এখনও ও করতেছে, ঢাকায় আসছে। ওর ফ্যামিলি রেখে ওর হাজব্যান্ড বলে দেয়, না তুমি লাম ভাইয়ার কাছে যাও, ওদের সান্ত্বনা দাবি করো। এই তো আজকে 15 দিন, শনিবার। এই অবস্থা, রাত্রে ঘুম হয় না। ওর কথা মনে হলে বিছানায় গেলে দেখি, ওর ছবি দেখতে পাই। আপনার জীবন থেকে যদি শেখার কিছু থাকে ভাই, কি আছে বলেন তো? কি বলবো, আমার কোনো ভাষা নাই বলার। যে স্বপ্ন ছিল, প্রেম করে বিয়ে করছিলাম, আমাদের সুন্দর সুখের সংসার, আমাদের একটা বেবি, আজকে সে চলে গেছে। আমার কোনো কিছু অভাব ছিল না, এখনো নাই। শুধু একটা, আমি ছেলেকে কেমনে করবো, কেমনে সামাল দিব, ওকে কেমনে মানুষ করবো। চেষ্টা করার মালিক আমরা, সত্য ওনার হাতে। আপনি কোথাও অপরাধী না। ডাক্তার তো আরো 10 বছর আগেই বলে দিছিল ফেব্রুয়ারির কথা। দোষ, আপনার দোষ কোথাও নেই। চেষ্টা করছেন, সর্বোচ্চ চেষ্টাই তো করছেন। দোয়া করে আল্লাহ ওনাকে ব্যস্তবাসী করুক, আপনার সন্তানকে তার মায়ের স্বপ্ন পূরণের সুযোগ দেয়। ভালো থাকে। হ্যাঁ, আমার ছেলে, ওর টার্গেট, আমি ওকে বলেছিলাম, বাবা আমার তো ইচ্ছা তোমাকে পাইলট বানানোর। বলছেন না, আমি আমার আম্মুর স্বপ্ন পূরণ করবো, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো এবং ঢাকা ইউনিভার্সিটি টিচার হব। আম্মুকে পরকালে আমি জানাবো যে আম্মু, আমি তোমার স্বপ্ন পূরণ করছি। ও পড়াশোনা করতেছে, আমি ওর সাপোর্ট দিচ্ছি। ইনশাল্লাহ আপনারা সবার দোয়া চাই যেন ছেলেকে নিয়ে আমি সারা জীবন থাকতে পারি। আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। আমি কোথাও যাবো না, আমি দেশেই থাকবো এবং ছেলেকে মানুষ করবো।